নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঠিক 20 বছর আগের কথা, একই রকম প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধতে সারা বাংলা ঘুরে বেরিয়েছিলাম লোকসভা নির্বাচনের জন্য। গেছিলাম মালদায়, এক ঝিম ধরা দুপুরে কোতোয়ালিতে। সেবার সিপিএম যাকে প্রার্থী করেছিল তার নামে তারা স্লোগান দিয়েছিল যে তারুণ্যের ঝড়ে খসে পড়ুক শুকনো পাতা। সিপিএম এর প্রার্থী বয়সে তরুণ ছিলেন এবং বরকত সাহেব তখন যথেষ্ট বৃদ্ধ হয়েছেন, অশক্ত শরীর। কিন্তু বরকত মালদার মানুষ এখনো তাকে কুর্নিশ করে, তাকে সম্মান করে। কোতোয়ালির ছাদে বরকত সাহেবের মুখোমুখি বসে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। আমার কোতোয়ালিতে সেই নিয়ে বোধহয় তৃতীয়বার যাওয়া। বেলা পড়ে আসায় বরকত সাহেবের প্রচারের সঙ্গী হলাম। সামনে চকলেট রঙের মার্সিডিজ ছিল, চকলেট রঙেরই মনে হয়। তার আগে একটা পুলিশের পাইলট কার। বরকত সাহেব উঠলেন, পিছনে পিছনে আমি গেলাম। খুব সাদামাটা প্রচার। কোথায় ঠিক গেছিলেন আমার মনে নেই, হতে পারে কালিয়াচক বা মালতীপুর, যেখানেই হোক। তখন সন্ধে পড়ে আসছে, বরকত সাহেব নামলেন, আগে থেকেই লোকজন ছিলেন, সবাই খুব সম্মান করলেন এবং বরকত সাহেব একেবারে মালদার টানে বললেন, ভোটটা দিয়ে দিস ইত্যাদি। তখন যেখানে যারা ছিলেন অনেকে বললেন যে আপনার আবার আসার কি দরকার। তারা বলতো, বুড়া তুই কেন এসেছিস? আমার এখনো মনে আছে কথাটা। তা বরকত সাহেব সেবার জিতলেন। তা বছর দুয়েকের মধ্যেই তিনি মারা যান 2016 সালে, এই 6 সালে। তারপরে বরকত সাহেবের মৃত্যুর পর তার সহোদর ডালুবাবু দাঁড়িয়েছিলেন মালদা দক্ষিণ থেকে। গতবারও জিতেছিলেন, এবার প্রার্থী হয়েছেন ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরীও ডালুবাবুর মতোই বিদেশে থেকেছেন, পড়াশোনা করেছেন, আস্তে আস্তে স্বচ্ছন্দ বাংলা বলতে পারছেন। মৌসম বেনজির নূর এবার টিকিট পাননি, তিনি রাজ্যসভায় সদস্য, শোনা যায় গোসাঘরের খিল দিয়েছেন। এখন বরকত মিথ কতটা কাজ করবে ওখানে, এটাই তো প্রশ্ন। দেখুন, অনেকে বলছেন যে বিধানসভাতে তো মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেস কিছু করতে পারেনি, লোকসভাতেও কংগ্রেসের প্রতি ভাগ্যদেবী সুপ্রসন্ন হবেন। আমার মতে লোকসভার বিধানসভা নির্বাচন বিষয়টা এক নয়। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট বিধানসভায় তৃণমূল পেয়েছিল, কিন্তু ওই পারফরমেন্সের পুনরাবৃত্তি করা এই মুহূর্তে তৃণমূলের পক্ষে সম্ভব নয় বলেই মনে হয়। না হলে 50,000-এ জেতা সিট সাগরদিঘির উপনির্বাচনে তারা 23,000-এ হারত না, এবং পঞ্চায়েত নির্বাচনেও যেখানে সম্ভব হয়েছে সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট, কোথাও বিজেপি, ওই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের শাসকের চোখে চোখ রেখে টক্কর দিয়েছে। এটা বাস্তব। এবং বামেরাও এবার কংগ্রেসের পাশে আছে। শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজবাজারের বিধায়ক, নির্ভয়া দিদি বলে পরিচয় আছে। মোদির সভায় যেভাবে মোদি মোদি ধ্বনি উঠল, শ্রীরূপা দেবী একটু কনফিডেন্ট থাকতেই পারেন, কিন্তু তিনি কিন্তু অনেকটা সময় দিল্লিতে কাটান। তৃণমূল ওখানে দাঁত পড়াতে পারবে না, এইটুকু বলতে পারি। ঈশা খান চৌধুরী জিতবেন না শ্রীরূপা মিত্র জিতবেন, যেই জিতুন না কেন রাজর্থিন মার্জিনে জিতবেন। আর খগেন মুর্মুর জয়ের ব্যাপারে আমার মনে কোনো সংশয় নেই। ওখানেও কংগ্রেসের প্রার্থী আছেন মুস্তাক আলম, বিধায়কও ছিলেন, সজ্জন মানুষ। খগেন মুর্মু বামপন্থী রাজনীতি করতেন,
2019-এ বিজেপিতে যোগদান যেদিন করলেন সেদিনকে দুপুরবেলা সিপিএম এর পার্টি অফিসে ছিলেন, সেখানে খেয়েছেন, বিশ্রাম নিয়েছেন, রাত্রিবেলা গৌড় ধরে কলকাতায় এসে বিজেপির পতাকা নিয়েছেন, প্রার্থী হয়েছেন, জিতে গেছেন। এবারও তার পক্ষে হাওয়া অনুকূল। এবার আসুন ভাগীরথী পেরিয়ে মধ্যবঙ্গে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। আমি প্রথম থেকে একটা কথা বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যে তৃণমূল প্রথম খাতা খুলবে কুচবিহার থেকে বহরমপুর পর্যন্ত একমাত্র জঙ্গিপুরে। খলিলুর রহমান সৎ সজ্জন মানুষ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি তোলা তুলে রাজনীতি করেন না, বরঞ্চ গ্যাটের পয়সা খরচ করেই করেন। কিন্তু সেখানেও চোরা কাটা আছে। হঠাৎ করে বাবর বিশ্বাস, বায়রন বিশ্বাসের বাবা, সে বায়রনের এক তুতো ভাই দাঁড়িয়েছেন নির্দল হয়ে, সেখানে তিনি প্রচার করছেন বাবর বিশ্বাস। আবার ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস, তিনি আবার আইএসএফ এর প্রার্থী। কিছু কাঁটা আছে খলিলুর রহমানের জঙ্গিপুরে, কিন্তু আমার মনে হয় যে খলিলুর রহমানের ব্যক্তিগত যে ইমেজ সেটা খুব পরিচ্ছন্ন, সেটা দলবল নির্বিশেষে সবাই বলেন, এবং সেক্ষেত্রে খলিলুর রহমান অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকার সম্ভাবনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বামেরা কি এবার খাতা খুলতে পারবে? সম্ভাবনা একমাত্র মুর্শিদাবাদে যদি সেলিম জেতেন। দেখুন, অধীর চৌধুরী যেভাবে সেলিমের পাশে দাঁড়িয়েছেন, আবার সিপিএম যেভাবে অধীরের পাশে দাঁড়িয়েছেন, রাজ্য কংগ্রেস সভাপতি এবং সিপিএম এর রাজ্য সম্পাদক পাশাপাশি দুই কেন্দ্রে দাঁড়ানোয় বাম কংগ্রেস সমর্থকরা একটু উজ্জীবিত হয়েছেন, কর্মীরা উজ্জীবিত হয়েছেন। কিন্তু দেখা গেছে জানেন যে বামেদের ভোট কংগ্রেস পায়, কিন্তু কংগ্রেসের ভোটের পুরোটা বামেরা পায় না। আসলে ওই বামেদের সাথে কংগ্রেসের দীর্ঘদিন তো লড়াই হয়েছে। মুর্শিদাবাদে আমার মনে আছে 2008 সালে কি সাংঘাতিক লড়াই, একদিনে 34 জন মারা গেল। আমার স্টুডিওতে শ্যামল চক্রবর্তী ছিলেন প্রয়াত, আর অধীর ছিলেন বহরমপুরে। অধীর সেই স্টুডিওতে শ্যামলদাকে মুখে যা সেবার পঞ্চায়েত নির্বাচন গরমের মধ্যে হয়েছিল অধীর বাবুর জেলায়, খুনিতে অধীর বাবু দু চার কথা শ্যামল চক্রবর্তীকে শুনিয়ে দিয়েছিলেন। আর শ্যামল চক্রবর্তী অত্যন্ত কি আর বলবেন, ভদ্রলোক ছিলেন, চুপ করেছিলেন, তারপরে বেরিয়ে গেছিলেন অনুষ্ঠান থেকে। আমার মনে আছে একদিনে 32 জন মারা গেছিলেন মুর্শিদাবাদে, বিশেষ করে ডোমকলে। তো সেই স্মৃতি তো এখন একেবারে, সেই ঘটনা তো এখনো স্মৃতি থেকে পুরো মুছে যায়নি। যতই পরিবর্তিত পরিস্থিতিতে লাল ঝান্ডা এক হাতে আর কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা এক হাতে নিয়ে মিছিল মিটিং করা হোক না কেন, ভিতরে ভিতরে একটা তো ক্ষত আছে, একটা অস্বস্তি আছে। বিশেষ করে কংগ্রেসিরা একটা বড় অংশ তাদের ভোটটা কিন্তু সিপিএম কে দেয় না, সিপিএম কিন্তু পুরো ট্রান্সফার করে। সেই জন্যই দেখুন অধীর বাবু আগের বার 80,000 ভোটে জিতেছিলেন, ডালুবাবু জিতেছিলেন, দুটো জায়গাতেই সিপিএম বা বামপন্থীরা প্রার্থী দেয়নি। আরএসপি দিয়েছিল বহরমপুরে, কিন্তু সিপিএম আরএসপি কে সমর্থন করেনি, বামফ্রন্টের শরিক থাকা সত্ত্বেও করেছিল অধীর বাবুকে। তো এবার অধীর আর সেলিম পাশাপাশি দাঁড়িয়েছে, আর ওখানে সিংহবাগ সংখ্যালঘু ভোটার। আবু তাহারের জনপ্রিয়তা খুব কম, খুব কম। বিজেপির প্রার্থী একজন আছেন, কিন্তু ওখানে বিজেপির ঠিক সে অর্থে বোলবালা নেই। অল্প কিছু ভোট তারা পাবেন শতাংশের বিচারে, কিন্তু লড়াইটা মূলত বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল। আর কিছু হিন্দু ভোট, দেখুন বিজেপির ভোটাররা যদি মনে করেন যে বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে লাভ নেই, তৃণমূলকে কে হারাতে পারবে তাকে ভোট দিলে সুবিধা, তখন তারা যদি সেলিমকে ভোটটা দেন তাহলে সেলিম নিশ্চিন্তে জিতবেন। কিন্তু কেন অনেকগুলো কিন্তু আছে। মোহাম্মদ সেলিম এন্টালি থেকে বিধায়ক হয়েছিলেন, তারপরে রাজ্যসভায় গেলেন, কলকাতা উত্তর পূর্বে জিতলেন, হারলেন, তারপরে চলে গেলেন রায়গঞ্জ, জিতলেন, হারলেন।
অ্যাসেম্বলিতে দাঁড়ালেন আইএসএফ এর সঙ্গে জোট করে চণ্ডীতলা, এবার চলে গেল আবার মুর্শিদাবাদে। আসলে জনবিন্যাস কিরকম সেটা দেখে ধর্মনিরপেক্ষ দলের রাজ্য সম্পাদক সিদ্ধান্ত নেয় কোথায় গিয়ে লড়বেন। এই যে বাম কংগ্রেসের সমঝোতা, এটা অধীরের নিজের লোকসভা যাওয়ার জন্য, আর সেলিম যদি সিপিএম খাতা খুলতে পারে সেই জন্য। আবার দেখবেন এদের নির্বাচন হয়ে যাওয়ার পরেই দুজনেই দুজনকে টাটা বাই বাই করে দেবে, যে যার মতো করে চলবে। কোনো যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচি তো এরা দীর্ঘদিন ধরে করে না। নির্বাচন আসলে মনে পড়ে যে যৌথ কিছু কর্মসূচি, পদযাত্রা করতে হবে, কোনো লোক দেখানো। আসলে দুজন নেতা লোকসভায় যেতে চান, সেই জন্য নিজেদের মতো করে তারা একটা সুবিধাবাদী সমঝোতা করেছেন। দ্যাটস অল। যদি বাম কংগ্রেস নির্বাচন থাকুক বা না থাকুক একসঙ্গে মিলে যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচি নিতে পারত, তাহলে তৃণমূলের বিরুদ্ধেও একটা ভায়াবল অল্টারনেটিভ তারা তৈরি করতে পারত। এখন যেটা হয়েছে যে তৃণমূলকে কে হারাতে পারে? বিজেপি। এটা মানুষের মনে একেবারে দৃঢ়ভাবে চলে গেছে। কিন্তু বাম কংগ্রেসের পক্ষেও একটা প্রতিস্পর্ধী মডেল দেওয়া সম্ভবত, যদি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তাদের এই আসন সমঝোতা না করে তারা যদি যৌথভাবে রাজনৈতিক কর্মসূচি, সরকার বিরোধিতার কর্মসূচি, আন্দোলন সব একসঙ্গে করতেন। লাল ঝান্ডা এবং কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা যদি সব সময় পাশাপাশি থাকতো, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী জনতার একটা কি বলবো তাদের একটা বিশ্বাস জন্মাতো এদের প্রতি। কিন্তু এরা এই নির্বাচন কেন্দ্রিক তাদের সমঝোতা, কয়েকজন নেতার লোকসভা যাওয়ার পথ সুবিধা করবার জন্য সুবিধাবাদী সমঝোতা, এগুলো বলতেই হবে। বাম কংগ্রেসের বন্ধুরা যদি অসন্তুষ্ট হন, কিছু করার নেই আমার, এটা বাস্তব। অনেক বাম কর্মী, কংগ্রেস কর্মীর মনের কথা এটা, যে অধীর চৌধুরীকে লোকসভায় যেতে হবে, সেলিমকে লোকসভায় যেতে হবে, সেই জন্য পাশাপাশি দাঁড়িয়েছেন। দুজনের মধ্যে এখন খুব মাখামাখি। কিন্তু এই ছবি সারা বছর থাকে না। নির্বাচন আসলে একটা সমঝোতা হয়, নির্বাচন চলে গেলে সমঝোতা ভেঙে যায়, তখন যে যার মতো করে পথ চলা শুরু করে। তাই তৃণমূল বিরোধী জনতার কাছে বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে তারা এখনো নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। বাম এবং কংগ্রেসের নেতৃবৃন্দের উচিত বিষয়টাকে গভীরভাবে ভাবা।